জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। প্রধান উপদেষ্টার কাছে আজ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ উপস্থাপন করেছে ঐকমত্য কমিশন। এর বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সুপারিশে এ নিয়ে কি কি প্রস্তাব থাকছে বলে জানতে পেরেছেন, জানাবেন। পুতুল, সনদ কিভাবে বাস্তবায়িত হবে এই ব্যাপারে কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ বেলা 2টার দিকে এই ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশন কিন্তু ব্রিফিং ডেকেছে, তখন সব কিছু স্পষ্ট হবে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন, এখানে বলা যায় যে বিশেষ উপদেষ্টা পরিষদের সভা বসেছে। এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা সাধারণত আমরা দেখি বৃহস্পতিবার, যেহেতু আজকে বৃহস্পতিবার নয়, যেই কারণে আমরা বলতে পারি যে এটা বিশেষ সভা, এবং এটি যে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সভা সেটি কিন্তু গতকাল থেকেই জানা যাচ্ছিল। বিশেষ করে জাতীয় ঐকমত্য কমিশন বলছিল যে আজকে সরকারের কাছে তারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রস্তাব তারা প্রস্তুত করেছে সেটি সরকারের কাছে অর্থাৎ উপদেষ্টা পরিষদের সামনে উপস্থাপন করবেন। এবং আমরা তারই এখানে নমুনা দেখলাম যে বেলা 12টার আগ থেকেই উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে ঢুকেছেন। অধ্যাপক আলী রিয়াজ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তার নেতৃত্বে এই কমিশনের অন্যান্য সদস্যরাও এখানে ঢুকেছেন। এবং বলতে পারি যে 1 ঘন্টা ধরে এই বৈঠকটি চলছে, এবং আমরা এও জেনেছি যে এরই মধ্যে এই উপদেষ্টাদের সামনে ঐকমত্য কমিশন এই জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন করা যায়, এটা কীভাবে আইনি ভিত্তি দেওয়া যায়, এটার বিষয়গুলো বা ধাপগুলো, প্রক্রিয়াগুলো কী হবে, এগুলো এরই মধ্যে এখানে উপস্থাপন করেছেন এবং এগুলো এখন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। এবং এই সনদ বাস্তবায়ন হলে আসলে এর পরবর্তী চ্যালেঞ্জ কী, কারণ যেটি দেখা যাচ্ছিল এই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অস্পষ্টতা থাকার কারণে এই গণভ্যুত্থানের যারা মুখ, সেই ছাত্রদের দল এনসিপি কিন্তু এই সনদে এখন পর্যন্ত স্বাক্ষরই করেনি, কিংবা এই প্রক্রিয়াগুলো যখন সামনে আসবে তখন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়াটা কেমন হবে, এই সব কিছু বিষয় উপদেষ্টারা কিন্তু এখন ভাবছেন। যেটি আমরা প্রথম জানতে পেরেছি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একটা ব্র্যাকেট আছে, সংবিধান সংস্কার আদেশ 2025 নামে একটা আদেশ বাস্তবায়ন হবে, এবং এই আদেশের উপর গণভোট হবে। যেই গণভোট জনগণের সার্বভৌম ক্ষমতা দেবে এই আদেশ বাস্তবায়নের জন্য, এবং পরবর্তী পার্লামেন্ট 9 মাসের মধ্যে এটি বাস্তবায়ন করবে। পার্লামেন্টকেও একটা সংবিধান পরিষদ হিসেবে 9 মাস পর্যন্ত ক্ষমতা দেওয়া হবে, এবং পার্লামেন্ট একই সঙ্গে আইন প্রণয়নের যে নিয়মিত যে রুটিন ওয়ার্ক সেটি করবে। আমরা এগুলো জানতে পেরেছি, এগুলো স্পষ্ট হবে পুতুল এই 2টার সংবাদ সম্মেলনে। পুতুল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন আজহার লিমন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার এখনই বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন জামায়াত ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করায় জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সকালে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার শুনানি শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য 4র্থ দিনের শুনানি শেষ হয়। এ সময় আইনজীবী শিশির মনির আদালতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল ভুল সিদ্ধান্ত। দেশের গণতন্ত্রের জন্যই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের কার্যকরী পদ্ধতি। তবে এখনই যাতে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন না হয় এ বিষয়ে পর্যবেক্ষণ দেওয়ারও আবেদন জানান শিশির মনির। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগ গত বছর আগস্টে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিট করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? আমরা এটাও বলেছি আদালতকে, নতুন পার্লামেন্ট হবে, নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি 4র্থ দিনের মতো চলছে। এ নিয়ে আরও জানাতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, আপিল শুনানিটি কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানান। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়ে যে রিটটি করা হয়েছিল সেই রিটে হাইকোর্ট আদেশ দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, এবং
সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সেই আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে এবং চতুর্থ দিনের শুনানিতে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ, সেই বেঞ্চে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আইনজীবী শিশির মনির তিনি শুনানি করেছেন। তিনি তার শুনানিতে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পদ্ধতির সবচেয়ে উত্তম ব্যবস্থা এবং ভালো ব্যবস্থা, এটি বারবার প্রমাণিত হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যাওয়ার কারণে এই জাতিকে রাজনৈতিকভাবে অনেক খেসারত দিতে হয়েছে, এটি তিনি আদালতের সামনে তার আইনি যে যুক্তি ছিল সেখানে তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল একটি রাজনৈতিক অদূরদর্শী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের কারণে গণতন্ত্রের যে শাসন সেটি ব্যাহত হয়েছে, এটি হচ্ছে তার মূল যুক্তি। এবং পরবর্তীতে তিনি গণমাধ্যমের সামনে তিনি তার যে আদালতের যুক্তিগুলো সেগুলো গণমাধ্যমের সামনে ব্যাখ্যা করেন। সেখানে তিনি একটি কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক এই মুহূর্তে, এটি তাদের চাওয়া, তাদের আবেদন। তবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের অধীনেই আগামীর যে ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপ রয়েছে সেই অনুযায়ী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার এখনই বাস্তবায়ন যাতে না করা হয় এ বিষয়ে তিনি প্রধান বিচারপতির যে আপিল বেঞ্চ সেখানে তিনি তার পর্যবেক্ষণ দিতে বলেছেন এবং তিনি একই সঙ্গে এই কথাটিও বলেছেন গণমাধ্যমের কাছে যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করা হলে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে তাতে দুটি সরকার ব্যবস্থার মধ্যে একটি জটিলতা তৈরি হতে পারে, আইনি সংকট তৈরি হতে পারে এবং দেশের মধ্যেও রাজনৈতিক সহিংসতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শিশির মনির গণমাধ্যমের সামনে তুলে ধরেন। তাদের মূল বক্তব্য হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক, এই ব্যবস্থাটি সংবিধানের যে অনুচ্ছেদে ছিল এবং যে সংশোধনীতে এটি আনা হয়েছিল সেখানে এটি রিস্টোর করা হোক, অর্থাৎ সেটি পুনর্বহাল করা হোক। তবে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার যাতে কার্যকর করা না হয় সেই বিষয়টি নিয়ে মূলত ছিল শিশির মনিরের মূল আইনি যুক্তিতর্ক। একই সঙ্গে আরেকটি বিষয় যে আজকে জুলাই সনদের বিষয় ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে তাদের সুপারিশগুলো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে দাখিল করেছেন সে বিষয়ে প্রধান বিচারপতির আদালতে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে এটি এই মামলার আপিল শুনানিতে বা রায়ের পর্যবেক্ষণে আসবে না, এটি সম্পূর্ণ রাজনৈতিক একটি সিদ্ধান্ত। জুলাই সনদের বিষয়টি এটির সাথে বিচার বিভাগের বা আপিল বিভাগের তত্ত্বাবধায়ক সরকারের রায়ের বা পর্যবেক্ষণের কোনো বিষয় জড়িত নয়, এই কারণে এই বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। সবকিছু মিলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার যেই আপিল শুনানি চলছে সেটি চতুর্থ দিনের মতো শেষ হচ্ছে। পরবর্তীতে এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে তার আইনজীবীরা শুনানি করবেন। পুতুল। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সুপ্রিম কোর্টের আপিল শুনানি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান। বছরের 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান আছে। আগামী সংসদ নির্বাচনের আগেই তা উদ্ধার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচনে সবথেকে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে 13 জন করে আনসার থাকবে, যার মধ্যে 4 জনের কাছে অস্ত্র থাকবে। উপদেষ্টা বলেন দেশের সর্ববৃহৎ বাহিনী আনসারের যাতায়াত, চিকিৎসা সহ যাতায়াতের ভোগান্তি লাঘবে এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত থাকবে। এই 3 জনের 13 জনের ভিতরে 3 জনের কাছে থাকবে হাতিয়ার আর 10 জন থাকবে যারা আনাম, এর ভিতরে 6 জন থাকবে পুরুষ, 4 জন থাকবে মহিলা। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরো বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। চট্টগ্রামের বাকলিয়া এক্সপ্রেস রোডে ব্যানার লাগানো নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় সাজ্জাদ নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদল ও ছাত্র দলের আহত 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 8 জন গুলিবিদ্ধ। মঙ্গলবার রাত 1টার দিকে বাকলিয়া এক্সপ্রেস রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য নিয়ে সোহেল ও বোরহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। গত রাত 1টার দিকে এক পক্ষ ব্যানার লাগাতে গেলে আরেক পক্ষ নামিয়ে ফেলার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোস্টার লাগানো নাকি অন্য কিছু নিয়ে সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 28 অক্টোবরের হত্যাকাণ্ডকে পল্টন ট্র্যাজেডি দিবস ঘোষণা করা
দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রদর্শনীতে আওয়ামী লীগের লগি বৈঠার হামলায় নিহত জামায়াত শিবিরের নেতাকর্মীদের ছবি ও বিস্তারিত পরিচয় দেখানো হচ্ছে। স্থান পেয়েছে সেদিনের হামলায় আহতদের ছবি। সকাল থেকে প্রদর্শনীতে ভিড় করেছেন দর্শনার্থীরা। এসেছেন জামায়াত ও শিবিরের নেতারা। বলেন, সেদিন পল্টনে 15 জনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। অন্তর্বর্তী সরকারের কাছে পল্টন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান জামায়াত নেতারা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গুম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। 28শে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গুম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। এই ধরনের একটা জঘন্য হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং বিচারের জন্য এই মামলাটি আবার পুনরুজ্জীবন দরকার। প্রয়োজনে ট্রাইব্যুনালে যেটা আইসিটিতে মামলা হওয়া উচিত এবং আইসিটি এটার বিচার আওতায় নিয়ে আসা দরকার। সরকারের এক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। শহীদ এবং আহত যারা তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। বিপুল সংখ্যক জামিন দেয় হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। হাইকোর্ট বিভাগে এই 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। উল্লেখ্য যে গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ 800 জনকে জামিন দিয়েছিল। বিগত অনেক বছরে অনেক সময় হাইকোর্ট থেকে একসঙ্গে বিপুল সংখ্যক আসামিকে জামিন দেওয়া হয়েছে, তবে কখনোই প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতির কাছে ব্যাখ্যা চাননি। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে রেল অবরোধ করে হামলার ঘটনায় 1 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতরাতে ভৈরব রেলওয়ে স্টেশনে মাস্টার ইউসুফ আলী বাদী হয়ে মামলা করেন। এদিকে দাবি আদায়ে আজও নদীবন্দর ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সকালে ভৈরব নৌবন্দরে বিক্ষোভ করেন তারা। এ সময় ভৈরবকে 65তম জেলা হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। কর্মসূচির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজ সহ পানিপথের অন্যান্য যান চলাচল বন্ধ রাখা হয়। প্রায় ঘণ্টা খানেক পর অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সাভারের সিটি ইউনিভার্সিটিতে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা করেননি। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। এদিকে 4 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেয়। নির্ধারিত সময়ের আগে হল ছেড়ে গেছেন অনেক শিক্ষার্থী। গতকাল সন্ধ্যায় 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর আগে আলোচনার মাধ্যমে সমঝোতা এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতিতে আটকদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এদিকে সিটি ইউনিভার্সিটিতে হামলার সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 11 শিক্ষার্থীকে আটকের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশে বাইরের খবর। যুদ্ধবিরতির মধ্যে গাজার দক্ষিণ অংশে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ ছড়েছে 2 ফিলিস্তিনের। এদিকে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তেল আবিবের মাধ্যমে হস্তান্তর করেছে হামাস। মরদেহটি গ্রহণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য কফিনটিকে পাঠানো হয়েছে তেল আবিবের ন্যাশনাল ফরেনসিক সেন্টারে। এর আগে গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জিম্মিদের মরদেহ উদ্ধারে গাজায় ও মিশর আন্তর্জাতিক রেড ক্রসের সদস্যদের প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে শনিবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক সদস্যকে হত্যার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসার প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতের ঘটনায় হাইতি ও ডমিনিক রিপাবলিকে অন্তত 4 জন নিহত হয়েছে। পানির নিচে ডুবে আছে অনেক অঞ্চল। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের সবশেষ তথ্য অনুযায়ী জামাইকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন মেলিসা। বর্তমানে 233 কিলোমিটার বেগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাজধানী
কিংস্টনের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থান করা হারিকেনটি ঘন্টায় 6 কিলোমিটার বেগে জামাইকার উত্তর পশ্চিমাংশের দিকে অগ্রসর হচ্ছে। প্রাণঘাতী ঝড়টি মোকাবেলায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী জামাইকার পর কিউবার উপকূলে আঘাত হানবে মেলিসা। এ কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে এবারের বিশ্বকাপে অন্তত 2টি ম্যাচ জেতার ইচ্ছের কথা জানিয়েছিল বাংলাদেশ দল, তবে সাফল্য এসেছে একটিতে। অবশ্য বেশ কয়েকটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েছিল টাইগার্সরা, তবে প্রত্যাশার সাথে প্রাপ্তি না মেলায় হতাশা লুকাননি বাংলাদেশ কাপ্তান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নিগার সুলতানা জ্যোতি। প্রিপারেশন একটা বিষয় আছে, এবং সেকেন্ড হচ্ছে যে যতটুকু প্রয়োজন ছিল হয়তো বা অতটুকু আমরা পাইনি, বাট স্টিল একটা ভালো প্রিপারেশনে ছিল টিমের ভিতরে। কিন্তু ইন্টারন্যাশনাল না খেলার একটা তো ঘাটতি সবসময় দেখা যায়, এবং এই স্টেজগুলোতে বড় টুর্নামেন্টগুলোতে যখন আপনি বলবো এইসব টাফ সিচুয়েশনগুলোতে কীভাবে ওভারকাম করতে হয় বা নার্ভ ধরে আসলে পারফরমেন্স করা, টিমটাকে ওইখান থেকে বের করে নিয়ে আসা, আমি বলবো এক্সপিরিয়েন্স আমাদের ভিতরে এখন অনেক ঘাটতি আছে। বাট বলবো টু বি অনেস্ট, আমরা যারা সিনিয়র প্লেয়ার ছিলাম আমাদের দায়িত্বটা বেশি ছিল, কারণ ইয়াং প্লেয়ারদেরকে আসলে আমরা প্রেশারাইজ করতে পারি না ওই জায়গাটাতে। সো ওই জায়গাটাতে হয়তো বা যদি আমরা যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার ছিলাম তারা যদি ওভারকাম করতে পারতাম, হয়তো বা আমরা আরও 2-1টা ম্যাচ জিততে পারতাম। 21 নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। অ্যাশেজের জন্য শীঘ্রই দলে ফিরবেন ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এর আগে সম্ভাব্য দল নিয়ে অজি ব্যাটার ওসমান খাজা ব্যক্ত করেছেন নিজের অভিমত। তিনি চান আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে একসাথে কুইন্সল্যান্ডের 3 ব্যাটার খেলুক। নিজের পাশাপাশি ম্যাথিউ রেনশো আর 3 নম্বরে মার্নাস লাবুশানকে দেখতে চান অজি এই ওপেনার। সাম্প্রতিক সময়ে রেনশো দারুণ ছন্দে রয়েছেন। ভারতের বিপক্ষে ভালো করার পাশাপাশি তাসমানিয়ার বিপক্ষেও 100 রানের দেখা পেয়েছেন তিনি। খাজা মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ফেরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রেনশো, সাথে লাবুশানকে নিয়েও আশাবাদী অজি এই ব্যাটার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।